ট্রাম্প সহ সব মার্কিনের তথ্য হাতিয়ে নিল চীনের সল টাইফুন। যুদ্ধ প্রস্তুতিতে ভেনেজুয়েলা, হামলা চালাবে কি ওয়াশিংটন? দ্বিচারিতার নয়া নজির দেখালো যুক্তরাজ্য। লন্ডনে শত শত ফিলিস্তিনপন্থী আটক, টিকবে কি ফিলিস্তিনকে স্বীকৃতির প্রতিশ্রুতি? ইউক্রেনে পশ্চিমা শান্তিরক্ষী নামানোর পরিকল্পনায় মহাক্ষুব্ধ পুতিন। ড্রোন হামলায় তছনছ কিয়েভ, কাদের ভয় দেখালো রাশিয়া? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। মরণাস্ত্রে নয়, চীনের প্রযুক্তির কারসাজিতে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার মহা অঘটনের তথ্য ফাঁস তোলপাড় ফেলে দিয়েছে। ধারণা করা হচ্ছে অঘটনের হোতা চীন হ্যাকার গ্রুপ সল টাইফুন পকেটে পুরেছে প্রতিটি মার্কিন নাগরিকের ব্যক্তিগত তথ্য। হ্যাকারের জাল থেকে বাদ যায়নি ডোনাল্ড ট্রাম্পের ফোনও। একে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গুপ্তচর বৃত্তি বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই সাইবার হামলা কি নিছক তথ্য চুরিতেই সীমাবদ্ধ, নাকি যুক্তরাষ্ট্রের উপর আধিপত্য প্রতিষ্ঠায় মহাপরিকল্পনার অংশ? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। আমেরিকার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাইবার হামলা চালিয়েছে চীন। ধারণা করা হচ্ছে প্রায় সকল মার্কিন নাগরিকের তথ্য হাতিয়ে নিয়েছে চীন সরকার সমর্থিত হ্যাকার গোষ্ঠী সল টাইফুন। যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড, টেলিকম কোম্পানি থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা, সব সেক্টরের গভীরে ঢুকে পড়েছে তারা। এমনকি 2024 সালের নির্বাচনী প্রচারের সময় হ্যাকের কবলে পড়ে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের ফোন। সম্প্রতি এসব চমকে দেয়া তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, চীনের লক্ষ্য কি শুধুই তথ্য চুরি, নাকি ইনফরমেশনকে অস্ত্র বানিয়ে গোটা বিশ্ব নিয়ন্ত্রণের মহাপরিকল্পনা করছে বেইজিং? যুক্তরাষ্ট্র ছাড়াও অন্তত 80টির বেশি দেশে সাইবার হামলা চালিয়েছে সল টাইফুন। গত এক বছরে চালানো তদন্তে উঠে এসেছে এমন তথ্য। চুরি যাওয়া ইনফরমেশনের মধ্যে রয়েছে রাজনীতিকদের ফোন রেকর্ড, সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য সহ সরকারি নেটওয়ার্কের বিস্তারিত ইনফরমেশন। এমনকি চক্রটির কাছে রয়েছে আক্রান্ত দেশগুলোর সামরিক অবকাঠামো সম্পর্কিত গোপন ডেটাও। FBI এর সাবেক এক কর্মকর্তার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সব মানুষই সাইবার হামলার শিকার হয়ে থাকতে পারে। পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, হ্যাক হওয়া তথ্য ব্যবহার করে রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও গুপ্তচরদের টার্গেট করতে পারে চীনা বিভিন্ন গোয়েন্দা সংস্থা। মার্কিন সরকারের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর কাছে চীনের সাইবার গুপ্তচর বৃত্তি ধীরে ধীরে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সল টাইফুনের হ্যাকাররা কেবল তথ্য চুরি করেনি, বরং দীর্ঘদিন ধরে পশ্চিমা নেটওয়ার্কসমূহের ভেতরে ঢুকে চালিয়েছে নিবিড় পর্যবেক্ষণ। 6টির বেশি মার্কিন টেলিকম ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি থেকে তারা তথ্য চুরি করেছে। সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা, রাজনীতি ও বেসরকারি খাত সবই এখন চীনের লক্ষ্যবস্তু। তীব্র সন্দেহ থাকলেও হ্যাকিং কাণ্ডে বেইজিংয়ের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ দিতে পারেনি পশ্চিমা দেশগুলো। সল টাইফুন একা এমন ঘটনা ঘটায়নি। চীন ভিত্তিক অন্তত 3টি প্রযুক্তি কোম্পানি এর সঙ্গে যুক্ত, এমন আশঙ্কা পশ্চিমা তদন্তকারীদের। তাদের দাবি, হ্যাকার গোষ্ঠীটি সম্ভবত 2019 সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। চীনের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার হয়ে এসব হামলা চালিয়েছে তারা। যুক্তরাজ্য, জাপান, জার্মানি, কানাডা, ইতালি ও স্পেন সাইবার হামলার তীব্র নিন্দা জানিয়ে চীনের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলোর অভিযোগ, চীন ইচ্ছাকৃতভাবে বৈশ্বিক নেটওয়ার্কে চুরি করে অনুপ্রবেশ করেছে, যার প্রভাব হতে পারে ভয়াবহ। দীর্ঘ সময়ের প্রস্তুতি ও পরিকল্পনা হাতে নিয়ে চীন সমর্থিত হ্যাকার গোষ্ঠীর চালানো সাইবার হামলা শুধুমাত্র তথ্য চুরির উদ্দেশ্যে হয়নি, বরং বিশ্বব্যাপী বিভিন্ন নেটওয়ার্কে স্থায়ীভাবে ঢুকে পড়াই ছিল হ্যাকারদের মূল লক্ষ্য। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট জানিয়েছে, ভবিষ্যতে ব্যবহারের জন্য বহু বছর ধরেই নিজস্ব তথ্য ভাণ্ডার গড়ে তুলছে চীন। এবারের ঘটনা দেখিয়েছে পশ্চিমারা এখন আর অজেয় না, চাইলেই তাদের টেক্কা দিতে পারে বেইজিং। ডিজিটাল যুদ্ধক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান আধিপত্য আগামীতে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের ফেলবে চরম বেকায়দায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুদ্ধ বাঁধিয়ে ছাড়খাড় করতে মধ্যপ্রাচ্য, এশিয়া ছেড়ে এবার কি তাহলে ল্যাটিন আমেরিকায় নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র? ভেনেজুয়েলা আর যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের কথার লড়াই আর সামরিক শক্তি প্রদর্শনের পাল্টাপাল্টি পদক্ষেপে ঘোলাটে দিকে যাচ্ছে পরিস্থিতি। এতে সম্ভাব্য যুদ্ধ আর মানবিক দুর্যোগের ভয়ে শঙ্কিত ভেনেজুয়েলার সাধারণ জনতা। যদিও শক্ত প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
নিকোলাস মাদুরো। শক্তিশালী মার্কিন বাহিনীকে রুখতে কতটুকু প্রস্তুত ভেনেজুয়েলা, দেশটির সামরিক সক্ষমতাই বা কতটুকু? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যুদ্ধ থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা। কথার লড়াই ছাড়াও উত্তেজনা আরও বেড়েছে দুই দেশের সামরিক শক্তি বাড়ানোর ঘোষণায়। গত ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলার একটি কথিত মাদক পাচারকারী নৌকায় হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার জাহাজ চলাচলে পেন্টাগনের অভিযোগের জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে পুয়ের্তো রিকোর ঘাঁটিতে F-35 স্টিলস যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সশস্ত্র সংগ্রামের জন্য প্রায় ৩.৫ লাখ সামরিক সদস্য ছাড়াও রিজার্ভ সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। এমন অবস্থায় যুদ্ধের আশঙ্কা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভেনেজুয়েলার সাধারণ মানুষ। যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির জন্য ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছাচারিতাকেই দায়ী করছেন তারা। মানুষ জানে না যে বোমা হামলা হলে আগামীকাল তারা জীবিত অবস্থায় জেগে উঠবে কিনা। আমি বলবো এসব দায়িত্বজ্ঞানহীন কাজ, কারণ মানুষ শান্তি চায়। ভেনেজুয়েলা একটি সুন্দর ইতিহাসের দেশ। ভেনেজুয়েলাবাসী কখনো এই ধরনের সমস্যায় পড়েনি। তাহলে ডোনাল্ড ট্রাম্প একটি স্বাধীন সার্বভৌম দেশে কেন বোমা হামলা করতে চাইছেন? কেবল তার ব্যক্তিগত ইচ্ছার কারণে? আমরা যুদ্ধ চাই না, আমরা কারোর সাথে যুদ্ধে লিপ্ত নই। আমার জীবদ্দশায় আমি কখনো যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করিনি। আসল কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে। এটা তাদের সমস্যা, আমাদের না। দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে ভুগছে। প্রেসিডেন্ট মাদুরোর দাবি, ভেনেজুয়েলার হাতে ৮০ লাখের বেশি মিলিশিয়া ও রিজার্ভ বাহিনী রয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই সংখ্যা অনেকটাই অতিরঞ্জিত। দেশটির স্থলবাহিনীর অস্ত্রাগারে রয়েছে ফ্রান্সের ১৭৩টি MMX-13 ট্যাঙ্ক, ব্রিটেনের ৭৮টি ট্যাঙ্ক এবং জার্মানির তৈরি একটি সাবালো সাবমেরিন। নৌবাহিনীর হাতে রয়েছে একটি ইতালীয় ফ্রিগেট, ৯টি টহল নৌযান, ২৫টি সাজোয়া স্পিডবোট এবং সৈন্য বহনে সক্ষম ৩টি ল্যান্ডিং জাহাজ। তেল বিক্রির অর্থে সামরিক শক্তি বাড়াতে ব্যাপক বিনিয়োগ করেছিলেন ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ। ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে এসব অস্ত্র কেনায় তিনি খরচ করেছিলেন প্রায় $১১০০ কোটি। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে নতুন আধুনিক অস্ত্র হাতে পায়নি ভেনেজুয়েলা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার মতো সক্ষমতা ভেনেজুয়েলার হাতে নেই বললেই চলে। তবুও ভূখণ্ডের সার্বভৌমত্ব ও রাজনৈতিক অবস্থান রক্ষায় সামরিক প্রস্তুতিই এখন দেশটির প্রধান ভরসা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দ্বিচারিতার ঘৃণ্য নজির দেখালো ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এ মাসে আনুষ্ঠানিক স্বীকৃতির আশ্বাস দেয়া যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষায় কাজ করা প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদ করায় ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে লন্ডনে। আটক করা হয়েছে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া ৪০০-র বেশি মানুষকে। বলা হয়েছে ওই মানবাধিকার সংস্থার সাথে সম্পর্ক রাখলে হতে পারে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড। এমন অবস্থায় ফিলিস্তিনিদের সাথে আরেকটি বিশ্বাসঘাতকতার পথে এগুচ্ছে কি যুক্তরাজ্য? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্যালেস্টাইন অ্যাকশন নামক একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে সরকার বিরোধী এক বিক্ষোভ থেকে ৪২৫-এর বেশি লোককে আটক করেছে লন্ডন পুলিশ। এর আগে প্যালেস্টাইন অ্যাকশন নামক সংগঠনের প্রতি সমর্থন জানাতে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে একত্রিত হয়েছিল শত শত মানুষ। বিবিসি নিউজ বলছে, যুক্তরাষ্ট্র সরকার গত জুলাই মাসে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে এখন এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা রাখা বা প্রকাশ্যে সমর্থন জানানো একটি অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি হতে পারে ১৪ বছরের কারাদণ্ড। বিক্ষোভকারীরা আন্দোলনে হাতে নানা পোস্টার ও প্লাকার্ড ধরেছিলেন, যেখানে প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন এবং গাজায় গণহত্যার বিরোধিতা সংক্রান্ত বার্তা লেখা ছিল। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অধিকাংশ ব্যক্তিকে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার কারণে আটক করা হয়েছে। তাছাড়া ২৫ জনেরও বেশি মানুষকে পুলিশকে আক্রমণ এবং অন্যান্য জনশৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে র্যালির আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস তাদের এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর সহিংস আক্রমণ চালিয়েছে, এমনকি বৃদ্ধ ব্যক্তিদেরকেও ছাড় দেওয়া হয়নি। তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে একজন পুলিশ সদস্য এক বৃদ্ধ প্রতিবাদকারীকে ঠেলে মাটিতে ফেলে দিচ্ছেন। এদিকে পুলিশ বিক্ষোভকারীদের ভেতর থেকে ওই সংগঠনকে সমর্থন করা ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা শুরু করে। ধাপে ধাপে তাদের আটক করা হয়। পুলিশ আগেই ঘোষণা করেছিল যারা ওই সংগঠনকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিক্ষোভ থেকে যখনই কাউকে গ্রেপ্তার করা হয় তখন জনতার সামনে পুলিশের কড়া সমালোচনা করা হয় এবং পাশাপাশি তাদের লজ্জিত হওয়া উচিত বলে নিন্দা করা হয়। এদিকে পার্লামেন্ট স্কয়ার থেকে বিক্ষোভকারীদের বের করে একটি ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। এক আন্দোলনকারী নিজের প্ল্যাকার্ড তৈরি করতে করতে বিবিসিকে বলেন তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, যা একদমই অর্থহীন এবং বোকামি। এদিকে অন্যান্য আন্দোলনকারীরা বিবিসিকে জানান, গাজায় যা ঘটছে তা তাদের হৃদয়কে ব্যথিত করেছে। এটি একটি গণহত্যা। এই গণহত্যায় সরকারের সরাসরি অংশগ্রহণ দেখে তারা খুবই ব্যথিত। তাদের চাওয়া সরকারি ব্যাপারে দায়িত্বশীল আচরণ করুক। এদিকে পুলিশের বিরুদ্ধে গণহত্যাকে সমর্থন করার অভিযোগ তুলে স্লোগান দেওয়ার পর লন্ডনের বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। ইফাত জাহান, বাংলাভিশন। ইউক্রেনে আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনে পশ্চিমাদের পরিকল্পনায় চরম ক্ষোভের মাত্রা দেখিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে ৮ শতাধিক ড্রোন ও ১৩টি মিসাইল হামলায় লণ্ডভণ্ড হয়েছে শহরের পর শহর। গত ৩ বছরের আগ্রাসনে প্রথমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকারি দপ্তরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। রক্ষা পায়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্রিভিরি শহরেও। নিহত হয়েছে শিশুসহ অন্তত ৪ জন। পশ্চিমাদের পক্ষ থেকে ইউক্রেনে সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এমন অবস্থায় ভণ্ডুল হতে যাচ্ছে কি বহু প্রত্যাশিত ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার তোড়জোড়। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারের পরপর ইউক্রেনের মাটিতে ভয়াবহ হামলা। এ হামলায় অন্তত ৮০০ ড্রোন ও ১৩টি মিসাইল ব্যবহার করেছে রুশ বাহিনী। হতাহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। পুরো ছারখার হয়ে গেছে বহু ভবন। এর মধ্যে আছে কিয়েভের সরকারি ভবনও। বিষয়টি নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র। সরকারি কোয়ার্টার ও অফিসে আগুন লেগেছে। পাশের শহরের একটি গুদামেও হামলা হয়েছে। আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। পরিস্থিতি এখন কিছুটা অনুকূলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভিরি শহরেও আক্রমণ হয়েছে। এতে ৩টি ভবনে আগুন ধরে যায়। হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র পশ্চিমা দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত বৈঠকের বাস্তবায়ন করতে আহ্বান জানান জেলেনস্কি। ওই বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তায় ২৬ দেশ থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়। রুশ হামলার পর এখনই সেনা মোতায়েন চান প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে পশ্চিমাদের ইউক্রেনে সেনা মোতায়েনের উদ্যোগে কড়া হুঁশিয়ারি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে সেনা মোতায়েন করা হলে রুশ বাহিনীর লক্ষ্যবস্তু হবে ওই সেনারা। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনে সেনা পাঠানোর পশ্চিমা প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করতেই এই হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে রুশ হামলার পর পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের অন্তত ৬৯টি ড্রোন প্রতিহতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মধ্যে বিভক্তি এড়াতে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। স্থানীয় সময় রবিবার দুপুরের পর পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী। গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতায় আসার পর ইশিবার নেতৃত্বাধীন জোট সরকার পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ভোটারদের ক্ষোভ এই পরিস্থিতির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। গত জুলাই মাসে উচ্চকক্ষ নির্বাচনে হারের পর নিজের দল থেকে পদত্যাগের আহ্বান উঠলেও ইশিবা তা প্রত্যাখ্যান করেছিলেন। জাপানের কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার শনিবার সন্ধ্যায় ইশিবার সঙ্গে দেখা করে তাকে পদত্যাগে রাজি করান। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে গত সপ্তাহে ইয়েন ও জাপানি সরকারি বন্ডের বাজারে বড় ধস নামে। ক্ষমতাসীন এলডিপি সোমবার নেতৃত্ব নির্বাচনের জন্য বিশেষ ভোট আয়োজনের সিদ্ধান্ত নিলে ইশিবার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও প্রকাশ্যে চলে আসে। মানবসৃষ্ট পরিবেশ বিপর্যয়ের অপ্রত্যাশিত অর্জনে এবার ভেঙে টুকরো হয়ে বিলীন হবার পথে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক বরফখণ্ড।
যা অ্যান্টার্কটিকা মহাদেশের দক্ষিণ সমুদ্রে ভেসেছিল। প্রায় 40 বছর ধরে গবেষকদের ধারণা, যথাযথ পদক্ষেপ নিতে সময়ক্ষেপণ আর বৈশ্বিক উষ্ণায়নের কারণে আইসবার্গটি এই হারে গলতে থাকলে কয়েক দশকের মধ্যেই তলিয়ে যেতে পারে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলগুলো। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ বা প্রাকৃতিক বরফখণ্ড। অ্যান্টার্কটিকার দক্ষিণ সমুদ্রের বুকে প্রায় 40 বছর ধরে ভাসতে থাকা হিমশৈল A23A এখন সমুদ্রে হারিয়ে যাচ্ছে চিরতরে। 4000 বর্গ কিলোমিটারেরও বেশি আয়তনের এই আইসবার্গকে বিজ্ঞানীরা প্রায় বরফের রানী বলে ডাকতেন, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের অনিয়মের কারণেই পতন হচ্ছে এই রানীর। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে A23A 1986 সালে অ্যান্টার্কটিকার মূল হিমস্তর থেকে আলাদা হয়েছিল। এরপর দীর্ঘ 40 বছর ধরে এটি ভেসেছিল, যা একে বিশেষভাবে উল্লেখযোগ্য করেছে। অনেক কারণেই A23A আইসবার্গটি গুরুত্বপূর্ণ। একদিকে এটি পৃথিবীর অন্যতম বৃহৎ প্রাকৃতিক কাঠামো, অন্যদিকে এটি আমাদের জলবায়ুর পরিবর্তনের ভয়াবহ ইঙ্গিত বহন করছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী গত কয়েক মাসে A23A দ্রুত ভাঙতে শুরু করেছে। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিশাল বরফখণ্ডটি ছোট ছোট অংশে ভাগ হয়ে সাগরে ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা বলছেন এর পেছনে রয়েছে উষ্ণ সমুদ্র স্রোত ও বৈশ্বিক উষ্ণায়ন। সমুদ্রের নিচ থেকে গরম পানি বরফকে দুর্বল করে দেয়, পাশাপাশি উপরের দিকের তাপমাত্রা বৃদ্ধিও বরফের ভাঙন আরও ত্বরান্বিত করে। ভাঙনের প্রভাব সরাসরি বোঝা না গেলেও এর প্রতিটি অংশই জড়িয়ে আছে আমাদের ভবিষ্যতের সাথে। লাইফ সায়েন্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে হিমশৈল ভেঙে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়ে না, কারণ এটি আগে থেকেই ভাসমান ছিল। তবে এর ভাঙন মানে বরফ স্তর দুর্বল হয়ে যাচ্ছে, যা নতুন বরফ ভাঙার পথ তৈরি করে। দীর্ঘমেয়াদে এর প্রভাব ভয়াবহ হতে পারে। যদি অ্যান্টার্কটিকার মূল বরফ স্তর গলতে থাকে, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে কয়েক মিটার পর্যন্ত। CNN এর প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলের কোটি কোটি মানুষ ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে আছেন। সমুদ্রের পানি লোকালয়ে ঢুকে পড়লে কৃষিজমি নোনা হয়ে যাবে। মানুষকে ঘরবাড়ি ছেড়ে ভেতরের দিকে সরে আসতে হবে। মালদ্বীপের মতো দ্বীপ রাষ্ট্র তো সম্পূর্ণ ডুবে যাওয়ার হুমকির মুখে পড়তে পারে। নাসা আর্থ অবজারভেটরির তথ্য মতে পৃথিবীর বর্তমান উষ্ণায়নের ধারা অব্যাহত থাকলে এশিয়ার উপকূলীয় এলাকাগুলো আগামী কয়েক দশকের মধ্যেই পড়তে পারে বড় বিপদের মধ্যে। প্রশ্ন আসতে পারে, আমাদের তাহলে কি কিছুই করার নেই? বিশেষজ্ঞরা বলছেন প্রতিরোধের পথ এখনো খোলা। দ্য গার্ডিয়ান ও ABC নিউজের প্রতিবেদনে বলা হয়েছে কার্বন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উপর জোর দিতে হবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের সুরক্ষা দেয়াল, বন সংরক্ষণ এবং জলাভূমি রক্ষা করাও জরুরি। অ্যান্টার্কটিকার A23A হিমশৈলের ভাঙন শুধু একটি বরফখণ্ডের পতন নয়, এটি আমাদের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। যদি জলবায়ুর পরিবর্তন ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামী প্রজন্মকে এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে। গবেষকরা বলছেন এখনো সময় আছে, তবে আসন্ন এই বিপদ প্রতিরোধ করা না গেলে হয়তো মানুষ দেখবে প্রকৃতির এক হিংস্র রূপ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকা ধন্যবাদ সবাইকে।